রহমানির রহিম। ফৌজদারি কার্যবিধি 1898 সালের 351 ধারার আলোচনা করবো। 351 থেকে আস্তে আস্তে আমরা ভিতরে চলে যাবো। হ্যাঁ, আজকের ধারা খুবই কভার, আর 10-12টা ধারা আছে। তো এই ফৌজদারি কার্যবিধি শেষ। এ শব্দ আসতেছে কার কাছ থেকে? হজরত বন্ধ করে তো, হজরত আর জয় দুইজনই আছে খালি। সুন্দর হয়েছে। আদালতে হাজির, অপরাধীকে আটক রাখা। আদালতে শিরোনাম হচ্ছে 351। 351 হচ্ছে ওই যে শোন অ্যারেস্ট করে না, শোন অ্যারেস্টটা কি তার সুন্দর করে ব্যাখ্যা করি। আদালতে হাজির, অপরাধীকে আটক রাখা। আদালতে অপরাধী হাজির আছে, শিরোনামটা এরকম। আদালতে হাজির অপরাধীকে আটক রাখা, শোন অ্যারেস্ট যেটা বলা হয়, শোন অ্যারেস্ট। এই লোক কিভাবে অ্যারেস্ট হচ্ছে? আদালতে হাজির অপরাধীকে আটক রাখা, শিরোনাম আদালতে হাজির অপরাধীকে আটক রাখা। যে আদালতে অপরাধীর বিচার করবে বা বিচারের ক্ষমতাবান, অপরাধীর বিচার করার জন্য যে আদালত ক্ষমতাবান বা যে আদালতে অপরাধীর বিচার কার্যক্রম চলে, সেই আদালতে। আদালত বলতে তো আমরা সবই বুঝি, তাহলে যে আদালতে বিচার কার্যক্রম চলবে বা যে আদালতে বিচার কার্যক্রমের জন্য ক্ষমতাবান, উক্ত আদালতে আদালত চলাকালীন সময় এমন একজন ব্যক্তি আছে বা এমন এক অপরাধী যে মামলার কার্যক্রমের সাথে জড়িত, যে মামলার কার্যক্রমের সাথে জড়িত। আদালত আদালত যখন সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে, আদালত যখন সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে অনুসন্ধান বা বিচারের উদ্দেশ্যে, এটা অনুসন্ধান এবং বিচারের উদ্দেশ্যে যে কোনো অপরাধের তো বিচার করে আদালত, কোনো অপরাধের যখন বিচার করবে আদালত, তার সাক্ষ্য প্রমাণ এবং অনুসন্ধান বিচারের পর্যায়ে যদি উক্ত ব্যক্তি আদালতে হাজির থাকে, যেমন ধরো আমি, হজরত আর জয়, এই তিনজন আমরা এখানে অনলাইনে আছি, তিনজন ধরো আমরা আদালতে আছি, আমাদের একটা বিচার চলতেছে। বিচার চলার সময় আদালত কি করছে? সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতেছে, অনুসন্ধান বা বিচার কার্যক্রম পরিচালনা করতেছে। করার এক সময় দেখলো এই যে রিজাল্ট 1 নম্বর আসামি আছে, সমস্যা নাই। এখন হরজতেরও মনে হয় যে ওরেও এই সাক্ষ্য প্রমাণ অনুসন্ধানের পর্যায়ে দেখা যায় যে ওরে গ্রেপ্তার করার দরকার বা সমন দিয়ে ডেকে আনার দরকার, অথবা গ্রেপ্তারি পরোয়ানা, দুটোর যে কোনো একটা দেওয়ার দরকার। সমন তো আর গ্রেপ্তার হয় না, কিন্তু দেখা গেল নাই হজরতের যদি আমার কাছে আজ না থাকে, মানে যখন বিচার কার্যক্রম চলে আদালতে, আমরা তিনজনে আদালতে, কারণ আমরা মক্কেলের ম্যাজিস্ট্রেটের সামনে বসে রয়েছি। ম্যাজিস্ট্রেট চিন্তা করে এই যে আমার কার্যক্রম, আমি হরজতের পূর্বে যদি আবার ডাকি, হরজতের নামে ওয়ারেন্ট পাঠানো লাগবে, হরজতের নামে ওয়ারেন্ট পাঠানো লাগবে। কারণ কি? হরজতের কাছে আমি অনুসন্ধান তদন্ত সাক্ষ্য প্রমাণে দেখা গেছে যে হরজত অপরাধী। হরজত কি? অপরাধ। এর আমার পরোয়ানা বলে টাকা লাগতে পারে। কারণ তফসিলে আমি যে অপরাধের বিচার করতেছি, আদালত যে অপরাধের বিচার করে, ওই অপরাধের বিচারের কারণে আদালত দেখছে হজরতকে পরোয়ানা বলে টাকা লাগবে, কারণ প্রথমেই পরোয়ানা দিতে হবে। তখন আদালত কি করে? হরজত, রিজাউল আর জয়, তিনজন আমরা কিন্তু বসেছিলাম, তিনজন বন্ধু, আমাদের বিচার কার্যক্রম চলতেছিল। কোন এক পর্যায়ে দেখলো না হরজতের যখন পরোয়ানা দিয়ে টাকা লাগবে, দরকার নেই, হরজত তো আদালতে উপস্থিতি আছে, হরজত আদালতের কার্যক্রমে বসে রয়েছে, তখন আদালত তাকে গ্রেপ্তার করে। উনি কিন্তু পরোয়ানাও দিতে পারতো, সমনও দিতে পারতো। তোর পরোয়ানা দিয়ে হরজতের গ্রেপ্তার করব, হরজত তোমার আদালতে হাজির, সেই ক্ষেত্রে হরজতের আর পরোয়ানা দেওয়ার দরকার না, তখন তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয় বা আটক করে। এইটাকে শোন অ্যারেস্ট বলে। বুঝাতে পারছি দোস্ত? আর সুন্দর করে বলে বই পড়া বাদে বাংলা করে কই। তোমার, আমি, হজরত আর জয়, এই জয় তুমি অনলাইনে ডেটে চলে এসো, ই করো, ওই ভিডিও অন করো, বুঝতে পারে কই, কারণ দুইজন তো, চারজন আইফোনে, সমস্যা আসবে এই জীবনে। এটার ভয় করা যাবে না দোস্ত। খুশি হয়েছি, আমারও কিন্তু মেলাখানি গাড়ি ঠিক করে আসতে কষ্ট হয়েছে, কিন্তু দোস্ত ইচ্ছা ছিল তোমাদের সাথে থাকবো, এরপর আমারও কাজে লাগবে। এই যে আমি ডিভিশন করতেছি না, কাজে লাগবে। এই যে জোরে জোরে কথা বলি, ওই বেড়াকে বলা যায় না, কাল যখন 10টা করে বলতে কিছু ওরা বাধা দিয়েছে, ঠিক আছে। যাক, ফয়সালা মালিক আল্লাহ। তাহলে শোন অ্যারেস্ট, আদালতে হাজির অপরাধীকে আটক রাখা। আদালতে হাজির অপরাধী, আবার তিনজন আমরা ধরো ডাকাতি করছি, ধরে নাও আমরা 5 জন ডাকাতি করছিলাম, আরো 2 জন লোকেরা আছে না, এই ডাকাতি মামলার এই সাক্ষ্য প্রমাণ সংগ্রহ চলতেছে বা আদালতে বিচার এবং অনুসন্ধান চলতেছে, তাহলে নিশ্চয়ই আমরা আদালতে হাজির আছি। এখন আদালতে শুনানি চলতে বা অনুসন্ধান বিচার কার্যক্রম চলতেছে, আমরা আদালতে হাজির আছি। এখন আদালত দেখলো কি এই এই যে হজরতকে তো আমার দরকার, সে তো সাক্ষ্য প্রমাণ সঠিক আছে, অনুসন্ধানও মনে হচ্ছে দোষী টাকা লাগতে পারে, ওর জন্য ওয়ারেন্ট পাঠানো লাগতে পারে, দরকার নাই। হজরত তোমার নাম ধরে বলতে কিছু মনে করবে না, অনেক ক্লাসে বোঝার স্বার্থে।
তখন আদালত কি করে, যে ঠিক আছে আমি হযরতকে গ্রেফতার দেখা দেই। এই যে হযরতকে আটক করে দিল, তখন এই যে হচ্ছে শোন অ্যারেস্ট। সুন্দর আছে না? বইয়ের ভাষা পড়লে পড়া যাবে, তোমরা রিডিং পড়বা, রিডিং পড়লে কনসেপ্ট গাইডে কি আছে ওটা নিয়ে দোস্ত মাথা ফাটাবো। গাইড তো আমি লিখতে পারি, আমার কথার সাথে যদি মূল কথা মেলে তাহলে সঠিক আছে, আমার কথার সাথে যদি মূল বই না মেলে আমি রেজাল্ট সঠিক নেই। আমি মূল বই আলোতে বলবো, মূল বই থেকে বললি এমসিকিউ আমরা কখনোই ফেল করবো না, এমসিকিউ পড়া লাগবে না ইনশাল্লাহ। শুধু মূল বই আমি গল্প আকারে পড়লাম। আবার বলি, 391 ফৌজদারি কার্যবিধি 1898 সালের 351 হচ্ছে আদালতে হাজির অপরাধীকে আটক রাখা। আদালতে হাজির কিরা, আদালতে যে মামলার, যে আদালত বিচার করার জন্য বা ক্ষমতাবান, সেই আদালত যখন সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে বা অনুসন্ধান বা বিচার কার্যক্রম করে, উক্ত ব্যক্তি উক্ত আদালতে হাজির ছিল, উনাকে কিন্তু ডাকে নাই যে আপনি আমার এখানে আসেন। কিন্তু বিচার কার্যক্রম করার সময় সবাই হাজির থাকে না, এক মামলা অনেক আসামি থাকলে হাজির থাকে। আদালত তখন খেয়াল করে যে এই হযরতের, এই যে 5-10 জন 20 জন লোক আছে, এর মধ্যে হযরতের আমার দরকার, হযরত যে অপরাধ আমার কাছে মনে হচ্ছে, হযরতরে আমি গ্রেফতার করে রাখি, তাহলে পরোয়ানা দেওয়া লাগবে। হযরতের কার্যক্রমে সমন প্রথমে দেওয়া যায় না, তফসিল, দ্বিতীয় তফসিলে প্রথমে একটা সমন দেয়, অনেক সময় পরোয়ানা দেয়। সেই ক্ষেত্রে দেখা গেলে পরোয়ানা দেওয়ার দরকার কি, হযরত তো আমার আদালতে হাজিরই আছে, হযরতরে কি করব, আটকায় দিলাম। এটাকে শোন অ্যারেস্ট বলে। ঠিক আছে? 351 খুশি হয়েছি তো, 2 জন আছে, আমি কিছু 1 জন থাকলেই চলবে, তাতে আমার যেরকম হয় হবে ইনশাল্লাহ। আমার পড়াশোনা নেই। আসসালামু আলাইকুম। তাহলে শোন অ্যারেস্টের পরে চলে গেলাম, আদালত উন্মুক্ত থাকবে। আদালত উন্মুক্ত কিরকম থাকে, আদালত উন্মুক্ত, উন্মুক্ত মানে খোলা, খোলা মানে এমন না আকাশের নিচে না, এই উন্মুক্তটা হচ্ছে লেগে আদালতে যাতে সংখ্যক লোক, আদালত উন্মুক্ত থাকবে। আদালত উন্মুক্ত থাকে এরকম, মানে আদালত যখন চলবে, আদালত যখন বিচার কার্যক্রম চলে, অনুসন্ধান কার্যক্রম চলে, আদালত তখন উন্মুক্ত থাকে। আদালতে যতগুলো আসন থাকে, যে কোনো লোক যে কোনো সময় যা বসতে পারে, বাড়াতে পারে। যেমন আমরা সবাই কম বেশি আদালতে গেছি। আদালত কার্যক্রম কিরকম, আদালত হলে উন্মুক্ত। উন্মুক্তটা কিরকম, বিচার কাজ যখন চলে, যে কোনো অ্যাডভোকেট প্রবেশ করতে পারে না আদালতে, আবার বাড়াতে পারে না, এইটাকে বলা আদালত উন্মুক্ত থাকবে। আদালত কি থাকছে, উন্মুক্ত থাকলে যে কোনো বিচারক, যে কোনো সাক্ষী বা যে কোনো ব্যক্তি ওই আদালতের মধ্যে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। আমরা পুলিশ, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী, জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, যে শ্রেণীর লোক আদালতের ভিতরে বেঞ্চে যে চেয়ার থাকে বা যখন বিচার কার্যক্রম পরিচালনা হয়, খুব উন্মুক্ত জায়গা হোক, মানে খোলা আকাশের নিচে হোক, ওইখানে বেঞ্চে বসার জায়গা আছে। তাহলে এই এই জায়গা হোক আর ঘরের মধ্যে হোক, যত সংখ্যক লোক ওখানে বসে শুনতে পারবে, তাতে আদালতের কোনো নিষেধ নাই। আপনি বসেন, আমরা আদালত প্রকাশ্যে বিচার করব, প্রকাশ্যে, এইটাকে আদালত উন্মুক্ত রাখা বলে। তাহলে আদালত বন্ধ থাকে কখন, আদালত বন্ধ থাকে নারী শিশু নির্যাতন দমন আইন, মানব পাচার অপরাধ, আবার হচ্ছে শিশু আইনি। আদালত রুদ্রতার কক্ষে বা ট্রায়ালিং ক্যামেরা মানে কথা সুন্দর আছে না, বিচার হয় কোথায়, যাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ক ধর্ষণের বিচার হয়, ওইখানে যদি নারী, ওই ধর্ষিত নারী কোনো আপত্তি তোলে যে আমি রুদ্রতার কক্ষে বা আমি গোপন কক্ষে বলবো, তাহলে আদালত কি বলে, সবার চলাচল নিষিদ্ধ করে দেয়। কারণ ওখানে টাইলিং ক্যামেরা বা রুদ্রতার কক্ষে হবে। ওটা সম্ভবত মাদক দ্রব্য মনে আছে নাকি, না মাদক দ্রব্য নেই। নারী ও শিশুতে স্পষ্ট মনে আছে, মানব পাচার আছে, শিশু আইনে আছে। এটা রুদ্রতার কক্ষে করা হয়, রুদ্রতার কক্ষে করা হয়, ওটা ওই আইনি। কিন্তু আমরা এখন পড়ছি আদালত উন্মুক্ত থাকবে। ফৌজদারি আদালত সবসময় সবার জন্য উন্মুক্ত। কি ধরনের বিচার হয়, কি ধরনের সাক্ষী হয়, কি ধরনের কি কার্যক্রম করা হয়, সবাই দেখতে পারবে। এখানে কোনো গোপনীয়তা নাই। গোপনীয়তা কখন থাকবে, যখন কোনো ধর্ষণের বিচার হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের, ওই নারী আপত্তি করবে, কারণ এটা একটা সেন্সিটিভ বিষয়, এটা একটা মানুষের বিশেষের সম্মানহানি ঘটে, তাই না? তাই আদালত কি করে, রুদ্রতার কক্ষে বা ট্রায়ালিং ক্যামেরা, রুদ্রতার কক্ষ মনে হয় বাংলা, আর ট্রায়ালিং ক্যামেরা হচ্ছে লাগে ইংলিশ। তাহলে রুদ্রতার কক্ষে বিচার হয় বা ট্রায়ালিং ক্যামেরায় বিচার হয়। তাহলে আদালত উন্মুক্ত থাকবে, ফৌজদারি আদালত সর্বদাই উন্মুক্ত থাকবে। এমসিকিউ এটুকুই। তাহলে আদালত সর্বদাই উন্মুক্ত থাকবে। শুধু উন্মুক্ত থাকবে না কোনটা, নারী শিশু নির্যাতন দমন আইন ধর্ষণের যখন বিচার হবে, অন্য অপরাধের বিচার না, শুধু ধর্ষণ, এটা সেন্সিটিভ। যদি ধর্ষণের বিচার হলে পারে এটার রুদ্রতার কক্ষ আছে। যেমন পরিমনির বিচার, পরিমনির বিচার কিন্তু রুদ্রতার কক্ষ আছে। দোস্ত দীপঙ্কর স্যার আছে আমাদের,
তাহলে রুদ্রতার কক্ষে একটা বিচার, ফৌজদারি আদালতের অপরাধের বিচার সমস্ত উন্মুক্ত থাকবে। ফৌজদারি অপরাধের বিচার আদালত উন্মুক্ত থাকবে, শুধু নারী ও শিশু, মানব পাচার আর হচ্ছে শিশু আইনি সম্ভবত, এদের হয় রুদ্রতার কক্ষে। রুদ্রতার কক্ষে কিরকম? ধর্ষণের বিচার, ধর্ষণের যখন বিচার হবে, ধর্ষণের যখন বিচার হবে, ওই নারী যদি আপত্তি করে তাহলে তার বিচার হবে ট্রায়ালিং ক্যামেরার বা রুদ্রতার কক্ষে। আমরা করতেছি ফৌজদারি, নারী ও শিশুতে যাবো না, গেলাম একটাই কারণে, সেটা আদালত উন্মুক্ত। উন্মুক্ত বলতে বোঝায় আদালতে কত সংখ্যক লোক যাবে, প্রবেশ করবে। আদালত খোলামেলা হলে সমস্ত লোকই তা যাবে, আইনজীবী, বিরোধী দলীয়, বাদী, বেবাদী, সাক্ষী, আরো যদি কিছু সমাজের গণ্যমান্য ব্যক্তি দেখতে চায় যে আমি আদালতের বিচার কার্যক্রম দেখবো স্বচ্ছ না অস্বচ্ছ, তাহলে দেখতে পারে, কারণ আদালত সবসময় উন্মুক্ত থাকে, বিচার কার্যক্রম উন্মুক্ত রাখা হয়। আর শুধু নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ক ধর্ষণের বিচার হয় ট্রায়ালিং ক্যামেরায়। ট্রায়ালিং ক্যামেরা হবে কি কারণে? কারণ ওখানে সেন্সিটিভ বিষয়, কারণ তাদের কথোপকথনের মধ্যে অনেক গোপনীয়তা লক্ষ্য করা থাকে, যার কারণে ট্রায়ালিং ক্যামেরা বা রুদ্রতার কক্ষে অনুষ্ঠিত হয়। তাহলে আদালতে হাজির অপরাধীকে আটক রাখা হলে 351, আদালতে হাজির অপরাধীকে আটক রাখা, আপনাদের পড়া শুধু এমসিকিউ, আর ভিতরের এগুলো আমি আরো কয়েকবার বলবো। আদালতে হাজির অপরাধীকে আটক রাখা 351, শোন অ্যারেস্ট, শোন অ্যারেস্ট। এরপরে কি 352 হচ্ছে লেগে আদালত উন্মুক্ত থাকবে। 352 আদালত উন্মুক্ত থাকবে, ফৌজদারি অপরাধের বিচার ফৌজদারি আদালত সর্বদাই উন্মুক্ত থাকে ওই অপরাধ। আর নারী ও শিশু নির্যাতন দমন, মানব পাচার, এগুলো কিন্তু ট্রাইব্যুনালে হয়। এ অনেকের নেটের সমস্যা, হজরতের নেটের সমস্যার কারণে কাটিয়ে গেছে, দীপঙ্কর স্যার এটা ঘুরতেছে। এরপরে চলে যাবো অধ্যায় 25। এরপরে অধ্যায় 25 353, খালি সূচি, এগুলো কিন্তু আসবে না, এগুলো প্রশ্ন আসে না, সূচিটা বলে যাব। আসামির অনুপস্থিত সাক্ষ্য গ্রহণ 353 অধ্যায় 25। অধ্যায় 25 অনুসন্ধান ও বিচারে সাক্ষ্য গ্রহণ ও লিপিবদ্ধ করিবার পদ্ধতি সম্পর্কিত। আসামির উপস্থিতি সাক্ষ্য গ্রহণ, আসামির উপস্থিতি সাক্ষ্য গ্রহণ যে কোনো অপরাধ, আমাদের পুলিশি দেখো বিভাগীয় মামলা হয়, বিভাগীয় মামলা হয় না, এই মামলা তো আমাদের স্যাররা যখন এই আমাদের সহজ জবাব করে, তখন ওই সাক্ষী উপস্থিত না থাকলে, আসামি বলছে, আসামি উপস্থিত না থাকলে আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমার নামে বিভাগীয় মামলা হলে যদি হরজত সাক্ষী দিতে আসে, জয় সাক্ষী দিতে আসে, আমি যদি উপস্থিত না থাকি, তাহলে স্যারেরা হজরত আর জয়ের সাক্ষ্য নেবে না। ঠিক আদালতে এরকম, আদালত বড়, আদালতে বলছে যদি মূল আসামি, আদালতে বলছে মূল আসামি, আদালত কি বলছে, মূল আসামি যদি মানে আসামি যদি আদালতে উপস্থিত না থাকে, সেক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ আদালত করে না। এটা তেমন গুরুত্বপূর্ণ না। 351 হচ্ছে জন গুরুত্বপূর্ণ, বা শোন অ্যারেস্ট মাঝে মাঝে আসে। 351 আদালতে হাজির অপরাধীকে আটক রাখা, আবারও বলবো, যেটা গুরুত্বপূর্ণ সেটা বারবার বলবো। আদালতে হাজির অপরাধীকে আটক রাখা, ফৌজদারি আদালত যে অপরাধ আমলে নিতে পারেন বা যা সংগঠিত অপরাধ বলে সাক্ষ্য প্রমাণ হইতে প্রতীয়মান হয়, তাহলে যে অপরাধ, আর 351 আবার বলতেছি বই ভাষায়, এবার বইয়ের সাথে মিলে বলি, হাজির অপরাধীকে আটক রাখা, তাহলে ফৌজদারি আদালতে, ফৌজদারি আদালত যে অপরাধের আমলে নিতে পারেন বা বিচার করার জন্য ক্ষমতাবান, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে পারে, অনুসন্ধান বিচার কার্যক্রম চলে। এই কার্যক্রম চলার সময় যদি অপরাধী আদালতে হাজির থাকে, আদালত যদি মনে করে পরবর্তী কার্যক্রম বা ওকে আটক রাখা প্রয়োজন বা সমন দেওয়া প্রয়োজন, কিন্তু উক্ত ব্যক্তি তো আমার আদালতে হাজিরই আছে, উক্ত ব্যক্তি, উক্ত আসামি আমার আদালতে হাজির আছে, তাহলে সমন দেওয়ার দরকার নেই। ওখানে কিন্তু সমনের কথা বলছে, দেখা গেলো সমন না দিয়েও সাক্ষী নেওয়া শুরু করছে, তখন মাঝি বলে স্যার আমি তো সমনই পাই নাই, তা আমি সাক্ষী দেবো কেমন, আমি আপনার সামনে হাজির হবো কেমনে? তখন আদালতে এই বলবে, এই শোনেন যে আপনি তখন উপস্থিত আছেন, আপনাকে আমি সমন দেওয়ার যোগ্য বা ক্ষমতাবান ছিলাম, আপনার অপরাধে বিচার করার ক্ষমতাবান, অতএব সমন ছাড়াই আপনি বলেন, আমি সমন দিছি বলে আপনি ধরে নেন। আর যদি বলে যে না আমি তো, আদালত গ্রেপ্তার করার দরকার, এটা আটক রাখার দরকার, তখন আদালতে বলবে আমি তো স্যার আপনার এমনি দিয়ে আসছিলাম এই বিচার কার্যক্রম দেখার জন্য, আমার এখানে গ্রেপ্তার করবেন। তখন আদালত বলবে বিচার বা অনুসন্ধান কার্যক্রমে সাক্ষ্য প্রমাণে দেখতে পাচ্ছি আপনি অপরাধী, আপনার নামে আমার পরোয়ানা পাঠাতে হয়, কিন্তু পরোয়ানা কেন পাঠাবো, আপনি তো আমার সামনে উপস্থিত আছেন, তাই আর পরোয়ানা পাঠানোর দরকার মনে করিলাম না, যে আপনাকে আমরা আটক করলাম, এইটাকে শোন অ্যারেস্ট বলে। আরো ভালো করে বলবো, আরো সুন্দর আছে তো, বোঝার কমতি থাকলে বলবেন, দুইজন আছেন, সুন্দর সুন্দর করে বলবো। তাহলে 352 আছে আদালত উন্মুক্ত থাকবে, কোন ধরনের আদালত,
ফৌজদারি আদালত শুধু নারী ও শিশু নির্যাতনে ধর্ষণের অপরাধের বিচার টার্নিং ক্যামেরা বা রুদ্রতার কক্ষ হয়। চলে গেলে 352 353 আসামির উপস্থিতি সাক্ষ্য গ্রহণ। আদালত যখন কোনো সাক্ষ্য গ্রহণ করবে তখন আসামি উপস্থিত না থাকলে তার সাক্ষ্য নেওয়া যাবে না। এটা উপরে ছোট মুই বড় কথা বলে বেলাই। দেখবেন শেখ হাসিনার বিচার আছে না, উনি কিন্তু বাইরে সমস্ত কার্যক্রম করার পরেও উনার জমিনে আইনজীবী নিয়োগ করছে না। উনি যখন উপস্থিত নাই তারপরে লাইন আসছে কি, উনি উপস্থিত যদি নাও থাকে সরকার একজন আইনজীবী নিয়োগ করে দেয় তার পক্ষে কথা বলার জন্য। শুধু শুধু বিনা আসামি উপস্থিত না থাকলেও তার আইনজীবীর উপস্থিতির মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করা যায়। এটা হচ্ছে 353। এবার চলে যাবো 364। 364 আমরা আগেও বলছিলাম, আবারও বলবো। 164 আসামিকে যখন 164 করে, 164 করতে গেলে ফৌজদারি কার্যবিধি 364 ম্যাজিস্ট্রেট তার স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন যে পদ্ধতি অনুসরণ করে। ম্যাজিস্ট্রেট কোন পদ্ধতি অনুসরণ করে? 364। আর আসামি কোন পদ্ধতি অবলম্বন করে বলে? 164। আসামি দেয় 164 আর এই ম্যাজিস্ট্রেট তা লিপিবদ্ধ করে 364। 364, আসামি 164। তাহলে আসামিও 164তে স্বীকারোক্তি দেয় আর ম্যাজিস্ট্রেট এটা লিপিবদ্ধ করে 364। 364তে কি ধরনের স্বীকারোক্তি দেয়? এটা ম্যাজিস্ট্রেট বা হাইকোর্ট বিভাগ, ম্যাজিস্ট্রেট বা হাইকোর্ট বিভাগ ব্যতীত। তাহলে এর আগে 64তে কি বলছিলাম? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সরকারের নিকট থেকে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো ক্রমেই পুলিশ অফিসার স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবে না। তাহলে স্বীকারোক্তি পুলিশ অফিসার কখনোই লিপিবদ্ধ করতে পারবে না। খুব খেয়াল, পুলিশ অফিসার কখনোই স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবে না। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট পারবে না। তাহলে কিরা পারবে? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তার সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন। আর 364 কি বলছে? ম্যাজিস্ট্রেট 364 ম্যাজিস্ট্রেট বা হাইকোর্ট বিভাগ ব্যতীত, ম্যাজিস্ট্রেট বা হাইকোর্ট বিভাগ ব্যতীত এই স্বীকারোক্তি বা জবানবন্দি গ্রহণ করবেন। গ্রহণ করার সময় তারা কি করবেন? যখন তার স্বীকারোক্তি প্রত্যেকটি প্রশ্ন তার প্রদত্ত জবানবন্দি গ্রহণ করতে হবে। প্রত্যেকটা আদালত যখন তাকে প্রশ্ন করবে, প্রত্যেকটা প্রশ্ন এরকম আসছে, বাংলা আসছে এরকম, আদালত যখন জিজ্ঞাসিত প্রত্যেকটি প্রশ্ন আদালত যখন তাকে প্রশ্ন করবে বা অ্যাডভোকেট বা আইনজীবী যখন তাকে প্রশ্ন করবে, তিনি যে ভাষায় বলবেন, তিনি যেভাবে বলবেন সেইভাবে লিপিবদ্ধ করতে হবে। তাহলে ম্যাজিস্ট্রেটের কার্যক্রম শুরু হয়ে গেল। ও যে ভাষায় বলুক, আঞ্চলিক বলুক, তার নোয়াখালী ভাষায় বলুক, সিলেটি ভাষায় বলুক, চিটাগাং বলুক, আর কুষ্টিয়ার ভাষায় বলুক, সে যে ভাষায় বলবে সেই ভাষায় লিপিবদ্ধ করবে। তাহলে কি আসছে? জিজ্ঞাসিত প্রত্যেকটি প্রশ্ন এবং তার প্রদত্ত প্রত্যেকটি জবাব সহ সকল জবানবন্দি যে ভাষায় জবানবন্দি গ্রহণ করিতে হইবে, তিনি যে ভাষায় বলবেন সেই ভাষায় জবানবন্দি গ্রহণ করা হবে। এছাড়া সম্ভব হইলে এটা আদালতের ভাষায়। প্রথম হচ্ছে কি, যে ব্যক্তিকে প্রশ্ন করা হবে, যিনি জবানবন্দি দিতে আসছেন, আমি জবানবন্দি দিতে গেছি, আমার যদি কোনো প্রশ্ন করে আমি যে জবানবন্দি যে ভাষায় দেবো সেই ভাষায় লিপিবদ্ধ হবে, সেই ভাষায় লিপিবদ্ধ হবে। তারপরে কি বলছে? এটা আদালতের ভাষা হবে, এটা আদালতের ভাষা হবে অথবা ইংরেজি ভাষা হবে। তাহলে প্রত্যেকটি প্রশ্ন আদালত ম্যাজিস্ট্রেট বা হাইকোর্ট বিভাগ ব্যতীত যখন এই জবানবন্দি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সরকার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই জবানবন্দি লিপিবদ্ধ করবে, তখন কি এরা প্রশ্ন করবে বা বিরোধিতা জিরা করার সময় প্রশ্ন করে, মানে ওই প্রশ্ন করার সময় অ্যাডভোকেট প্রশ্ন করে, ঠিক আমি যে ভাষায় বলবো, আমি আসামি যে ভাষায় বলবে সেই ভাষায় তা লিপিবদ্ধ করতে হবে, অথবা আদালতের ভাষায় অথবা ইংরেজি ভাষায়। তাহলে কয়টা পেলাম? তিনি যে ভাষায় বলে সেই ভাষায়, তারপর আসছে লেগে আদালতের ভাষায়, ইংলিশ ভাষায়। যদি আসে বাংলা ভাষায় কি করা যাবে? এমসিকিউ থাকলো, খবরদার বাংলা ভাষায় ঠিক মারবেন না। মারবেন কি? তিনি যে ভাষায় বিবৃতি দেবেন সেই ভাষা, আদালতের ভাষা আর ইংরেজি ভাষায়।
তাহলে বললাম কি, এলো যে তাকে যে প্রশ্ন করা হবে বা যে সে প্রশ্নের উত্তর দিক, আর সে সরাসরি যে বিবৃতি দিক, সে যে ভাষায় বলবে তাকে সেই ভাষায় লিপিবদ্ধ করতে হবে। লিপিবদ্ধ জবানবন্দি তাকে দেখাইতে হবে। এই যে লিপিবদ্ধ করলো, আদালত যাকে আমি যে বিবৃতি দিছি, আমাকে যে প্রশ্ন করলো, সমস্ত কিছু আমাকে দেখাবে যে আপনি এই বিবৃতি দিয়েছেন। তাহলে এই বিবৃতি ম্যাজিস্ট্রেট কি করবে, আমাকে দেখাবে। ম্যাজিস্ট্রেট কি করবে, আদালত কি করবে, এই বিবৃতি আমাকে দেখাবে। তাহলে কি বলছে, আদালত যখন এই বিবৃতি 100 আসামি যখন 64 করতে আসছে, সমস্যা নাই, করেন। 364 দেয় ম্যাজিস্ট্রেট লেখার সময় যে সমস্ত প্রশ্ন করতেছে, এই আসামি যে ভাষায় বলতেছে ওই ভাষায় লিপিবদ্ধ করা হবে, অথবা অথবা আদালতের ভাষা, আর না ইংরেজি ভাষায় করা লাগবে। এরপরে কি করবে, জবানবন্দি লেখার পরে ওইটা আমাকে দেখাতে হবে। ওই জবানবন্দি আসামিকে দেখাবে। আমি যদি আসামি হই, আমাকে ওই জবানবন্দি দেখাতে হবে। তাহলে যে ব্যক্তি স্বীকৃতি দিচ্ছেন, তাহলে তাকে ওই স্বীকৃতি দেওয়ার পরে ওই জবানবন্দি দেখানো লাগবে। গুরুত্বপূর্ণ ধারাটা, ধারা আর বেশি নাই। তাহলে লিপিবদ্ধ জবানবন্দি তাকে দেখাইতে হবে, পড়ে শোনাইতে হবে, তাকে দেখাইতে হবে, পড়ে শোনাইতে হবে, এবং তাকে কি করতে হবে, জবানবন্দি তাকে দেখাইতে হবে এবং পড়ে শোনাইতে হবে। পড়ে শোনাইতে হবে যে ভাষায় ওয়া লেখা হয়েছে, যে ভাষায় ওয়া লেখা হয়েছে। তাহলে কি বলছে, আমি যে জবানবন্দি দিলাম আমাকে পড়ে শোনাচ্ছে, আবার আবার হচ্ছে কি করছে, আমাকে দেখাইছে। আমি যদি পড়তে পারি তাহলে দেখানোর পরে নাই বসবো। আমি পড়ালেখা জানি না, অনেক লোক আছে না পড়ালেখা তো সবাই জানে না, তখন তারে পড়ে শোনানো হয়, তাকে বোঝাইও দেওয়া হয় যে আপনি এই বলছেন, ঠিক আছে। এরপরে যদি সে তা বুঝিতে পারে, তাহলে তাহাকে বোধগম্য ভাষায় উহা বুঝাইতে হবে। এখন আমাকে যে বুঝাচ্ছে যে আপনি এই বলছেন, এই কথা বলছেন, আপনার না কথাগুলো লেখছি, এখন আমি বুঝি না, তাহলে আমি যে ভাষায় বুঝি, কারণ লেখার সময় কি করছে, আমার ভাষায় লেখছে, আদালত অথবা আদালতের ভাষায় লেখছে, অথবা কার ভাষায় লেখছে, ইংরেজি। আমি তো ভাই ইংরেজি বুঝিনি, আদালতের ভাষাও বুঝিনি। আমি গ্রাম থেকে গেছি, আমি নোয়াখালীর প্রত্যন্ত গ্রাম, বরিশালের প্রত্যন্ত গ্রামে বাস করি, আমি ভাই আপনাদের ভাষা বুঝি না। তখন আদালত কি বলছে, আমি যে বিবৃতি দিছি আমাকে দেখাইছে, আমি শিক্ষিত মানুষ হলে মানিয়ে নিছিলাম, দেখেছি। আমি অশিক্ষিত লোক, ওইটা আমার পড়ে শোনাইছে। এরপর আসছে আমি ওর পড়াশোনা বুঝি নাই, ওর ওই ভাষা, সুন্দর মধুর মধুর ভাষা আমি বুঝি না, আদালতের ভাষা আমি বুঝি না, ইংরেজি বুঝি না। তখন আদালত কি করছে, আমাকে ওইটা বুঝাই দিতে হয়েছে যে আপনি এই বলছেন, এই কথার মধ্যে লেখা আছে। তখন কি করেছে, আদালত বুঝাই দিয়েছে। কথা ক্লিয়ার। এরপরে কি বলছে, বোঝানোর পরে আমি বলছি কি, আপনি যে বোঝালেন, এখানে এই আমি যে 5 জন লোক সাথে একসাথে ছিলাম, কথাটা সত্য না, আমরা 10 জন ছিলাম। আমি কিন্তু প্রথমে 5 জনই বলে গেছিলাম, পরে বললাম না সংশোধনী দেন, ওখানে 5 জন না 10 জন। আমি রাতের বেলায়, রাতের গভীরে গেছিলাম না, আমি সন্ধ্যা রাতে গেছিলাম। আমরা 1 জন লোকরে মারি নাই, আমরা 7 জন লোকরে মারিছি। এই যে কম বাড়ানো করানো, এই কাজটা আমি করতে পারবো। তাহলে কি হয়ে যাচ্ছে, আদালত যখন এই শিক্ষার্থী লিপিবদ্ধ করবে, তখন আদালত কি করবে, যে ব্যক্তি যে ভাষায় দিচ্ছে ওই ভাষায়, আদালতের ভাষায়, ইংরেজি ভাষায়, যাক শেষ হয়ে গেল বিবৃতি দেওয়া। এরপরে আদালত ওই বিবৃতি কি করবে, আমাকে দেখাবে, আমাকে পড়ে শোনাবে। আমি যদি বুঝতে না পারি, আমি যে ভাষায় বুঝি, যেটা আমি বোধগম্য হয়, সেই ভাষা আমাকে বুঝাই দিচ্ছে। এরপরে কি করছে, এরপরে আদালত কি বলছে, আহ, আদালত আদালতের বোধগম্য ভাষায় আদালত আমাকে বুঝাই দিয়েছে। এরপরে এরপরে কি, আমি বোঝানোর পরে বলছি যে আপনি যে লিখেছেন ওই লেখার মধ্যে 5 জনের নাম আছে, ওখানে নাম হবে 7 জন। আপনি লিখছেন ভোর রাতে, ভোর রাতে আমার ভুল হয়েছে, ওইটা রাত 10টার সময় আমরা এই ঘটনা ঘটাইছিলাম, আমার অপরাধটা রাত 10টার দিকে ঘটাইছিলাম, তো এটা সংশোধন করেন। পরিবর্তন পরিমার্জন আমি করতে পারবো। কখন করতে পারবো, ওই কখন করতে পারবো, শোনানো বোঝানোর সময় করতে পারবো। আর করতে পারবো না কখন, খেয়াল করেন, দামি কথা, এই যে নাম্বার 2, এই জবানবন্দি যে লেখাটা হয়ে গেল, ওনার সাথে আমার ম্যাজিস্ট্রেটের সাথে আসামির সুন্দর একটা সম্পর্ক হলো, প্রশ্ন করলো, উত্তর দিল, আসামির ভাষায় লিখলো, আদালতের ভাষায় লিখলো, ইংরেজি ভাষায় লিখলো। এখন ওই বিবৃতি, ওই বিবৃতি কি করছে, কুমান বারণ করছে যে ওখানে সংশোধন দেন, ওখানে কম বেশি করেন। এটা কিটা করছে, আসামি করছে। আসামি বলছে এই বিবৃতি ওইভাবে না এইভাবে হবে। তখন এই ম্যাজিস্ট্রেট সংশোধন দিয়েছে, সমস্যা নাই। এখন 364-2, 364-2-তে কি বলছে, এই আসামি যে বিবৃতি দিয়েছে, দেওয়ার পরে আসামিকে স্বাক্ষর করতে বলছে। এখন সঠিক আছে, আমার কাছে পেপারটা বাই করে বলছে এই পত্রিকাটা কিছু এখন আপনার সঠিক আছে, সব ঠিক আছে। আমি বলছি ঠিক আছে স্যার, আমার কথা জবানবন্দি আপনি যে সংশোধন দিতে বলতে দিয়েছেন তো, আর কোনো সমস্যা নাই, এবার আমি মানছি, ঠিক আছে। এখন আমি স্বাক্ষর করলাম, খেয়াল করবেন, আমি আসামি, আমি যদি আসামি, আমি সই করলাম,
বা যে আসামি বিবৃতি দিয়েছে, জবানবন্দি দিয়েছে, উনি স্বাক্ষর করে বসলো। এরপরে ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করে বসলো। এই এই স্বাক্ষর যখন সম্পূর্ণ হয়ে গেল, ওই আসামি যে জবানবন্দি দিল, আর এর পরিবর্তন পরিমার্জন করা যাবে না, আর কোনো সুযোগ থাকে না। তাহলে কি বলছি, পরিবর্তন পরিমার্জন করার আর কোনো সুযোগ নাই। তাহলে প্রথমে কি হয়েছে, 364, আমরা কম পড়ি, এখন প্রতিদিন দুপুরই করবেন ইনশাল্লাহ, একদিন ক্লাস বাদ যাবে না। ঠিক আছে জয়, ইনশাল্লাহ। তাহলে এটা যদি বেশি করে বলি তাহলে তো কষ্টের কিছু নাই। ভালো লাগতেছে যে দুইজন আছে, আলহামদুলিল্লাহ, আর বাকিরা ইউটিউব দেখে নেবে। তাহলে প্রথম হচ্ছে কি, ম্যাজিস্ট্রেট যে জবানবন্দি লিখছে হাইকোর্ট বা ম্যাজিস্ট্রেট ব্যতীত, তাহলে এই জবানবন্দি কিরা নিচ্ছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর সরকার নিকট থেকে ক্ষমতা প্রাপ্ত কি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এটা কোন ধারায় বলছে, 164-তে। এই জবানবন্দি 164-তে আসামি লিপিবদ্ধ করে 364 ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট কিভাবে করে, আসামিকে যখন প্রশ্ন করা হয়, আসামি যে বিবৃতি দেয়, তা সে যে ভাষায় বলে সেই ভাষায় লিপিবদ্ধ করা হয়, অথবা আদালতের ভাষায় লেখে, অথবা ইংরেজি ভাষায় লেখে। লেখার পরে শেষ হয় না, না, লেখার পরে হচ্ছে ওই যে আসামিকে বুঝিয়ে দেওয়া হয়, আপনি এই বলছেন, ওই লেখা দেখানো হয়। যদি দেখে না বোঝে তাকে পড়ে শোনানো হয়। পরেও তিনি শুনানো বুঝবে না, উনি যে ভাষায় বোধগম্য, উনি নোয়াখালীর লোক, ওনাকে চলিত ভাষায় বললে বসবে, তার পাহাড়ি ভাষায় বললে বসবে না, পাহাড়ি লোককে বাংলায় বললে বসবে না। তাহলে ওর পাহাড়ি ভাষায় বোঝাতে হবে। সাক্ষ্য আইনে বলবে, এই ভাষাও যদি পরিবর্তন করে বলে তারও অপরাধ আছে। যখন সাক্ষ্য আইন পড়বো তখন বলবো, দারুণ লাগবে না, আইন খুব মজাদার জিনিস, লাগিয়ে থাকবেন, বুঝতে পারলে খুব মজা লাগবে। তারপরে কি করলো, আদালতে বুঝায় শোনায় দিল, সব ঠিক আছে, নাম্বার 364 দুই আদালত বলছে ঠিক আছে, আপনার যখন বোঝাশোনা শেষ, আপনার কার্যক্রম শেষ, আপনি এখন স্বাক্ষর করে বসেন। ওই আসামি স্বাক্ষর করলো, আদালতও স্বাক্ষর করে বসলো। ওই দলিলের আর কোনো 19-20 করা যাবে না, ওই দলিলের আর নটছট কাটাছিড়া করা যাবে না, কারণ ওর পরিবর্তন আর পরিমার্জনের জন্য সময় দিছিল, যে আপনি বলেন কিছু যোগ বিয়োগ করবেন কিনা, লাইন সরাবেন কিনা, আপনার করার সুযোগ ছিল কখন, আসামির জবানবন্দি পরিবর্তন করার সুযোগ থাকে কখন, স্বাক্ষর হওয়ার আগে না স্বাক্ষর হওয়ার পূর্বে, স্বাক্ষর হওয়ার পূর্বে। আসামি যে ভাষা বিবৃতি দিলেন, তাকে সেই ভাষা, তার বিবৃতি কি করা যাবে, তাকে দেখানো যাবে, হ্যাঁ তাকে দেখানো যাবে। তার বিবৃতি কি তাকে পড়ে শোনানো যাবে, পড়ে শোনা যাবে। তাকে দেখানো এবং পড়ে শোনানোর পরে তিনি বোঝেন নাই, তাহলে আসামিকে কি করা হবে, তাহলে আসামিকে যে ভাষায় বোধগম্য তাকে সেই ভাষায় বুঝাই দেওয়া হবে। 364-3 ম্যাজিস্ট্রেট বা জজ নিজে আসামি জবানবন্দি লিপিবদ্ধ না করিলে জবানবন্দি চালানোর সময় তিনি আদালতের ভাষা বা ইংরেজি ভাষায় তার ভালো রকম জানা থাকলে, ইংরেজি ভাষা মানে এর বাংলাটা হচ্ছে কি, ম্যাজিস্ট্রেট এবং জজ যখন আসামি জবানবন্দি লিপিবদ্ধ করবে, ওই সময় তিনি যদি না লেখেন, উনি নিজে লেখলো না, কিন্তু অন্য কাউকে লেখায় না, কিন্তু উনি ঘটনাস্থলে উপস্থিত থাকে, উনি যে ভাষায় বোধগম্য সেই ভাষায় লিখতে পারে। দোভাষী নিয়োগ দেয় না, ওই দোভাষী, পরে দোভাষীর কাছে জিজ্ঞাসা না যে এত দূর জানার দরকার নাই, তিন খালি এতটুকু জানি রাখেন, চায়ের মধ্যে আসবে না। এরপরে চলে যাব আসতে লাগে শেষ, প্রায় শেষের দিক, 401 অধ্যায় 29। দেখেন আর বেশি নাই, আর মনে হয় 5-7টা ধারা আছে। তারপরে আল্লাহ দিলি পারে এই এমসিকিউ শুক্রবারের দিন 49 নম্বরের এমসিকিউ দেবো। গতবার অনেক লোক দেখেন ভালো রেজাল্ট করছেন, আলহামদুলিল্লাহ, বেশিরভাগ লোকের দেখলাম 6, 7, 8টা হয়েছে। দীপঙ্কর দোস্ত, তুমি দাও নাই, তোমারটা আমি আলোচনা দেবো ইনশাল্লাহ, খালি ব্যস্ততার কারণে দিতে পারি নাই, ফোন দিয়ে তোমার বোঝা দেবো ইনশাল্লাহ, ফেল করার সুযোগ নাই। সবাই 7-এর নিচে কেউ পায় না, 10টার ভিতরে 7-এর নিচে, এটা 70 নাম্বার, আমাদের লাগলো কত, 70-35, কইছিল 35-এর নিচে পাবে না কেউ, 35 হয়েছে, 35-এর নিচে কেউ আসে না, 9টাও হয়েছে, আর 10টা তো ভুল হয়েছিল, আমার বলায় ভুল হয়েছিল, যা ভুল হতেই পারে স্বাভাবিক। এখন অধ্যায় 29 দণ্ড স্থগিত, হ্রাস এবং পরিবর্তন করা, দণ্ড স্থগিত, হ্রাস এবং পরিবর্তন করা, দণ্ড স্থগিত, হ্রাস এবং পরিবর্তন করা। 401 আমরা বিনা পুরাণে গ্রেপ্তার করি না, 401-3 বিনা পুরাণে গ্রেপ্তার। কেন বিনা পুরাণে গ্রেপ্তার করবো, 3-এ চলে যায়, তার 1 আর 2 জানি টেনে 3-এ ঢুকবো। তাহলে 401 আসতে লাগে দণ্ড স্থগিত বা মৌকুব করার ক্ষমতা। 401 আছে দণ্ড স্থগিত বা মৌকুব করার ক্ষমতা। কোনো ব্যক্তি কোনো অপরাধের জন্য দণ্ডিত হইলে সরকার যে কোনো সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যাহা মানিয়ে নেয় সেই শর্তে
যে দণ্ডিত হয়েছে সেই দণ্ডের কার্যকারী স্থগিত রাখিতে বা সম্পূর্ণ দণ্ড বা আংশিক পরিবর্তন করতে পারে। এখন বলি, আদালতের রায় দিয়েছে, এই আইনের ভাষায়, রাষ্ট্রের ভাষায় সর্বময় ক্ষমতার মালিক সরকার। এই আইনের ভাষায়, এই ফৌজদারির ভাষায় বা আমরা যে আইন পড়ি, এর সর্বময় ক্ষমতার মালিক সরকার। ধর্মবাদ, ধর্মের সব ধর্মের যার যার মন্দির মসজিদ গির্জায় করবেন। আইনের ভাষা হলো, তাহলে দণ্ড এখন আদালত দিয়ে দিয়েছে, খেয়াল করবেন। আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, হ্যাঁ, ওনার কিন্তু দণ্ড সরকার স্থগিত করছিল না। দণ্ড যখন আদালত দেশে, যখন ওনার পক্ষের লোক আবেদন করে, যে কোনো ব্যক্তি যখন দণ্ড দিয়ে ফেলা দেয়, আদালত দেওয়ার পরে আদালত আর মাফ না করে, তখন সরকারের কাছে আবেদন করে। সরকারের কাছে আবেদন করলে সরকার দণ্ড মওকুফ বা স্থগিত বা হ্রাস করতে পারে। এই মওকুফ, হ্রাস বা দণ্ড স্থগিত করা, এটা পূর্ণাঙ্গও করতে পারে, অর্ধেকও করতে পারে, বা স্থগিত রাখতে পারে। তাহলে তিনটে কথা: দণ্ড মওকুফ করতে পারে, দণ্ড স্থগিত রাখতে পারে, দণ্ড হ্রাস করতে পারে। এটা সম্পূর্ণ করতে পারে, আংশিকও করতে পারে। আমি বলতেছি মুখে, এরপরে আপনারা মূল বই দেখবেন হুবহু কথা সঠিক আছে। গাইরির ভাষায় কথা বলার সময় এই অনলাইন ক্লাস নাই। তাহলে দণ্ড স্থগিত বা মওকুফ করার ক্ষমতা, কোনো ব্যক্তি কোনো অপরাধে দণ্ডিত হওয়ার পর সরকার যে কোনো সময় বিনা শর্তে, এটা কি কখনো বিনা শর্তে করতে পারে, বিনা শর্তে দণ্ডিত ব্যক্তি জানিয়ে নেয়। এই তাহলে বিনা শর্তে, শর্তের পরে বলছে কি কি শর্ত আপনি পালন করতে পারেন। আপনি ঘরের বাইরে যাবেন না, আপনি মিটিং করবেন না, আপনি আবার মানুষের হুমকি ধুমকি দেবেন না, আপনার যে বা কোনো নারীর সাথে বা যে সমস্ত অপরাধের সাথে যে না করলে পরে সমাজ ভালো থাকে, সরকার তাকে এরম জাতীয় কিছু শর্ত দিয়েছে। অথবা বলছে ঠিক আছে, বৃদ্ধ লোক, তোর কোনো শর্ত লাগবে না, যা তুই উন্মুক্ত হয়ে যা। আছে না, সরকারের যেটা পছন্দ হয় বা তার যেটা পছন্দ হয়। তাহলে কি বলছে, অপরাধের যখন দণ্ডিত হওয়ার পর সরকার যে কোনো সময় বিনা শর্তে, কোনো শর্ত ছাড়াই দণ্ডিত ব্যক্তি যা মানিয়ে নেয়। সরকার একবার বিনা শর্ত দিয়েছে, অথবা বলছে রিজাল্ট বলেন আপনি কোন শর্ত মানিয়ে এই দণ্ড স্থগিত করা যায়। আমি মানিয়ে নিয়েছি, ঠিক আছে, আমি আর বাহির ছেড়ে যাবো না, আমি রাতের গভীরে ঢুকবো না, আমি যদি আমার থানা এলাকা পার হই সরকারকে অবগত করবে, এইরকম আমার বিজন্যই বলছি। এইরকম শর্ত আমি মানিয়ে নিয়েছি, ঠিক আছে, আদালত সেই শর্তে তাহলে আমার দণ্ড স্থগিত করছে। এই দণ্ড কতটুকু স্থগিত করছে? সমস্ত করতে পারে, আংশিক করতে পারে, বা পূর্ণ দণ্ড স্থগিত করতে। দণ্ড যদি স্থগিত রাখে মানে কি, আমার সাজা কাটা শেষ না, আমার 5 বছরের শাস্তি হয়েছে, জেল হয়েছে বা যাবজ্জীবন হয়েছে, তাহলে ঠিক আছে, যাবজ্জীবন তোমার জেল খাটা লাগবে না, তুমি সমাজে উন্মুক্ত থাকো, তুমি সমাজের স্বাভাবিক জীবন যাপন করো, কিন্তু তুমি আর ঝামেলা করো না। সরকার আমার নিঃশর্তে করে দিয়েছে, আমি মানিয়েছি। কিন্তু আবার বলছে না, সরকার আমার জিজ্ঞেস করে তুমি কোন কোন শর্তে মানিয়ে নেবা ভাই বলো তো দেই। তখন আমি বলছি যে আপনি এই কাজগুলো করবো না, আমি এই শর্ত মানিয়ে নেই। তখন আদালত কি বলছে, ঠিক আছে, তোমাকে ওই শর্তেও দেওয়া হলো। তাহলে কি বললো, সরকার আমাকে নিঃশর্ত দিয়েছে, বা আমি যে শর্ত মানতে পারবো, আমার মানার যোগ্য, সেই শর্তে আমাকে কি করলো, দণ্ড স্থগিত করলো। মানে আমার দণ্ড শেষ হলো না, 5 বছরের দণ্ড আমার মাথায় থাকলো, কিন্তু আমি স্বাভাবিক চলাফেরা করব, আমার আর জেলখানায় থাকা লাগবে না। আমার দণ্ড 5 বছর সঠিক আছে, কিন্তু আমি আর জেলখানায় যাওয়া লাগবে না। আমি কি করব, স্বাভাবিক জীবন যাপন করব। এগুলো নিঃশর্তে করছে। আবার কিছু শর্ত দিয়েছে কিরকম, আমি যে শর্ত মানিয়ে নিতে পারি, আমি রাতের গভীরে চলাফেরা করব না, আমি পাশের হযরত জয় দীপঙ্করের সাথে জ্ঞানজাম করব না। দীপঙ্কর একটা সম্মানী ব্যক্তি, সার মানুষ, তার আমি বেইজ্জতি করে কথা কব না, ইজ্জত করে কথা কব। এই শর্ত আমি মেনে চলতে পারবো। আদালত তখন, সরকার বলে ঠিক আছে, তাহলে আপনার দণ্ড স্থগিত করলাম, বা সম্পূর্ণ দণ্ড বা আংশিক মওকুফ করে দিলাম। আদালত এই কাজটা করতে পারলো। 401 401 এর 1 পড়লাম, 401 এর 1 বললাম, 401 এর 2, 401 এর 2। এই যে আদালত যখন আমার এই দণ্ড মওকুফ করবে, সরকার যখন আমার দণ্ড মওকুফ করবে, বাংলা করে কই, সরকার যখন আমার দণ্ড মওকুফ করবে বা স্থগিত করবে, যে আদালত আমার রায় দিয়েছিল, 5 বছরের সাজা দিয়েছে বা যাবজ্জীবন সাজা দিয়েছে না, 401 এর 2, 401 এর 2 কি বলছে, যে আদালত আমাকে সাজা দিয়েছে, ওই আদালতের নিকট সরকার আবেদন করছে যে এই রিজাল্টের মওকুফ করব, এই মাফ করে দেব। সেই আদালতের নিকট থেকে পরামর্শ চায়, আদালত একটা বিবৃতি দেয় বা একটা পরামর্শ দেয়। তাহলে কি বলছে, যে আদালত আমার, তাহলে আদালতটা অসম্মানী হয়ে যায় না, তাহলে আদালতের কাছ থেকেও অনুমতি নেয় যে এই রিজাল্টকে আমরা
এই 5 বছর বা যাবজ্জীবন রায় স্থগিত, মৌখিক বা আংশিক বাতিল, পরিবর্তন করব। তাহলে কি করা যাবে? আদালতের নিকট থেকে একটা অনুমতি নেয়, রিডিং পড়ে নেবেন, সুন্দর শোনা যাবে। আমরা মূল পর্ব হলো বিনা প্রমাণে গ্রেপ্তার, 401 হলো বিনা প্রমাণে গ্রেপ্তার। তার মধ্যে 401 এর 1 বললাম, 401 এর 2 হচ্ছে আদালতের নিকট অনুমতি নেয় বা জানতে চায় যে তার কি করা যায়, তখন তারা একটা দেয়, মানে প্রত্যয়ন দেয়, আদালতে একটা প্রত্যয়ন দেয়। 401 এর 2, 401 এর 2 আর 401 এর 3, সে মহাকাঙ্ক্ষিত জিনিস। 401 এর 401 এর 3 বিনা প্রমাণে গ্রেপ্তার। 401 এর 3 আছে বিনা প্রমাণে গ্রেপ্তার। কেন বিনা প্রমাণে গ্রেপ্তার করবেন সাহেব? আপনি পুলিশ অফিসারকে আমার বিনা প্রমাণে করতে পারবেন? করতে পারবেন। আপনি তখন বলবেন আপনার যে সরকার দণ্ড মওকুফ বা স্থগিত করছিল, আপনি কিছু শর্ত আরোপ করছিলেন, সেই শর্ত আপনি ভায়োলেট করছেন, সেই শর্ত আপনি মানেন নাই, বা সরকার আপনার ওই শর্ত ওই যে মওকুফ করেছিল সেটা প্রত্যাহার করে নিয়েছে, তাই আপনাকে বিনা প্রমাণে গ্রেপ্তার করলাম। ঠিক আছে? তাহলে বিনা প্রমাণে গ্রেপ্তার করার আগের কথাগুলো গল্পের মতো পড়বেন। তাহলে 401 এর প্রথম আসছে লেগে আমার যে দণ্ড হয়েছিল, এই দণ্ড সরকারের কাছে আবেদন করলে সরকার এটা কি করতে পারে? বিনা শর্তে, বা আমি যে শর্ত মেনে নেব, আসামি যে শর্ত মেনে নেয়, দণ্ডিত ব্যক্তি যে শর্ত মেনে নেয়, সেই শর্তে তাকে দণ্ড স্থগিত, মওকুফ বা আংশিক পরিবর্তন বা পূর্ণাঙ্গ মাফ করতে পারে, পূর্ণাঙ্গ মাফ করে দিতে পারে। এই দণ্ড মওকুফ করা মানে দণ্ড শেষ হয়ে যাওয়া না, দণ্ড মওকুফ করা মানে দণ্ড শেষ হওয়া না। 401 এর 2 কি বলছে? 401 এর 2 বলছে, 401 এর 2 বলছে হচ্ছে লেগে এই যে অপরাধ আমি করছিলাম, যে আদালত আমাকে শাস্তি দিয়েছে, যে আদালতে আমি দণ্ডিত হয়েছি, ঠিক ওই আদালতে অনুমতি চাইছে বা জানতে চাইছে যে আসলে তাকে এই কাজ করা যাবে কিনা, তার কাছ থেকে একটা প্রত্যয়ন, ওই আদালত থেকে একটা প্রত্যয়ন আসছে। এরপরে আমি এই শর্তে আমি যখন জামিনে আছি, 401 এর 3, 401 এর 3 কি বলছে? আমি শর্ত ভায়োলেট করে বলছি, আমি শর্ত মান্য করি নাই। আমি শর্ত যখন ভায়োলেট করেছি, শর্ত মান্য করে নাই, তখন পুলিশ অফিসার বা পুলিশ যে কোনো পুলিশ সদস্যই বিনা প্রমাণে গ্রেফতার করছে। আমাদের আমাদের সাধারণত বেশিরভাগ লোক এই বিনা প্রমাণে খুব চিন্তা করে, বিনা প্রমাণে চিন্তা করার দরকার নাই। দণ্ড রদ বদলের ক্ষমতা, দণ্ড রদ বদল পরিবর্তন সরকার করতে পারে। 402, খালি আমি রিডিং পড়ে যাই, খেয়াল রাখেন। 402 দণ্ড রদ বদলের ক্ষমতা, দণ্ড রদ বদলের ক্ষমতা কেটা করতে পারে? সরকার করতে পারে। কি কি দণ্ড? এখানে মৃত্যুদণ্ড সম্ভবত শুধু রাষ্ট্রপতি, আর অন্যান্য 10 দণ্ড সরকার পরিমার্জন করতে পারে, এটা সরকারের ক্ষমতা। এই বেশ 400 অধ্যায় 30, অধ্যায় 30 3 403, অধ্যায় 30 403, অধ্যায় 30 403। এটাও গল্পের মতো বলবো, ইনশাল্লাহ। পূর্বকার দণ্ড বা খালাসের সম্পর্কিত, পূর্বেকার দণ্ড বা খালাস সম্পর্কিত, পূর্বেকার দণ্ড বা খালাস সম্পর্কিত। এবার খেয়াল করেন, একবার দণ্ডিত হইলে বা খালাস পাইলে একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাইবে না। শিরোনাম 403 এর শিরোনাম 30 নম্বর অধ্যায় 403 এর শিরোনাম হলো কি? একবার দণ্ডিত বা খালাস পাইলে একই অপরাধে তাকে পুনরায় বিচার করা যাইবে না। কথাটা খালি খেয়াল রাখবেন। এর ভিতরে 2-3 কত পর্ব, 403 এর 1 2 3, 1 2 3 গল্পের আকারে, কঠিন আকারে নেবেন না। 1 2 3, 403 এর 1 2 3 আমি বই দিয়ে কব না, আমি বাংলা করে কব। আর এর উদাহরণ আছে, 1 ক খ গ ঘ ঙ চ, ক খ না, সরোয়া সরেয়া রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রি, রি পর্যন্ত আছে। আপনারা কমসে কম 3টে পড়বেন, আর আমি বাংলা করে দিচ্ছি, মূল বই পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে একবার দণ্ডিত হইলে বা খালাস পাইলে একই অপরাধে তার পুনরায় বিচার করা যাবে না। তাহলে এখন কি বলছে? একে কি বলছে? সহজ করে বলি। একে বলছে যদি কোনো অপরাধে আমি চুরি করছি, আমার চুরির নামে মামলা হয়েছে, মামলা হওয়ার পর আমি জেল জরিমানা করে খাটছি, এরপর আবারও দেখা গেলো মামলা দিল, ওই যে চুরি করার পরে যে মালটা ছিল, যে জিনিসটা আমার কাছে ছিল, কয়েছে তোর কাছে মালটা আছে, তাহলে চুরাই মাল রাখার জন্য মামলা দেন না, চুরাই মামলা করা যাবে না। আমি চুরি করছি, আমার চুরির বিচার করেন। তাহলে আমার চুরির বিচার করার সময় আদালত কি করছে? আরো সংক্ষেপে, আমার নামে চুরির মামলা হয়েছিল, চুরির মামলা সাক্ষী শপথ করার পরে আমি চুরির মামলা 2 মাসের সাজা পাইছি, সাজা পর আমার শেষ। অথবা আমি চুরির মামলা করে মাপ পাইছি, আদালত মাফ করে দিয়েছে, এই চুরির মামলার ক্ষেত্রে আর দ্বিতীয়বার মামলা করা যাবে না। চুরি করি আর ডাকাতি করি, আমার একটা অপরাধের একবারই বিচার হয়, দ্বিতীয়বার বিচার করা যায় না। এটা 403 এর 1।
আর 403-2, 403-2 কি বলছে, এই বের হচ্ছে যা ঝামেলা আছে। 403-2, 2 বলছে অপরাধটা এরকম ঘটেছে। আমি একবার রিডিং পড়ি বোঝানো, ভাষাটা বুঝি না আমি। আমার অপরাধের বিচার আমি কি করছি, আমি অনধিকার গৃহে প্রবেশ করছি, খেয়াল করেন, আমি অনধিকার গৃহে প্রবেশ করছি। এটা 442, 41, 42 আছে না, অনধিকার গৃহে প্রবেশ, এটা ধরে নেন। আমি কি করছি, কোন বাড়িতে চুরি ডাকাতি করার জন্য অনধিকার গৃহে প্রবেশ করছিলাম, এটা কি আমার অপরাধ কিনা? এটা আমার অপরাধ, এই অপরাধের বিচার আছে। কিন্তু ওই অপরাধ করার সময় আমি কি করছি, ওই বাড়ির ভিতরে নারী ছিল, আমি তার সাথে ধর্ষণ করে ফেলাইছি। আমি কি করছি, তাহলে ধর্ষণ করছি, আমার বিচার হলো কয়টা, এটা হচ্ছে এক নারীর সাথে ধর্ষণ করছি, আর হচ্ছে আমি অনধিকার গৃহে প্রবেশ করছি। তাহলে আমার বিচার কার্যক্রম চলার সময় আমার অনধিকার গৃহে প্রবেশ, ওই 447, 48, 49, 50, 51, 52, 53, যে কোনো এক অপরাধ আমি ভালো করে করছিলাম, আমার শাস্তি আছে 2 মাস, 3 মাস, 1 বছর, 6 মাস, আমার শাস্তি হয়ে গেছে। কথা ক্লিয়ার? তাহলে আমি একই সাথে কি করছি, গৃহে প্রবেশ করছি, করার পর এটা তো আমার অপরাধ। আমি গৃহে প্রবেশ 403-2 বলতেছি, 403-2 আমি গৃহে প্রবেশ করার পরে আমার কি হয়েছে, আমার হচ্ছে অপরাধ করে ফেলাইছি, অনধিকার গৃহে প্রবেশ করে ফেলছি অপরাধ করার জন্য। তাহলে আমার বিচার হয়েছে 2 বছরের জেল। আলহামদুলিল্লাহ, আমি মানি নিয়ে জেল মাথাপাটি কাটতেছি। কিন্তু ওই গৃহে আমি ভিতরে আমি একটা কাজ করে ফেলছিলাম, ধর্ষণ করে ফেলছিলাম, অথবা খুন করে ফেলাইছিলাম, কি অপরাধটা মাপ পাওয়ার সুযোগ আছে? নাই। এই ক্ষেত্রে বলছে যে আমি যে অনধিকার গৃহে প্রবেশ, মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে ধর্ষণের শাস্তিও নিতে হবে। খেয়াল করবেন 221 চার্জ গঠন, চার্জ কিন্তু গঠন করার সময় আমাকে ওখানে চার্জ অপরাধের বিবরণ থাকে, অপরাধের বিবরণ থাকে না, ওইখানে আমার জিজ্ঞাসা করছিল, আপনি তো অনধিকার গৃহে প্রবেশ করছিলেন, আপনি ওখানে এক নারীর সাথে মিলামেশা করে ফেলছিলেন, যা অনৈতিক, আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ, আপনি সত্য না মিথ্যা বলেন, আপনি অপরাধী না, দোষী না নির্দোষ? আমি তখন বলছিলাম নির্দোষ। তারপরে বিচার কার্যক্রম শুরু হয়েছে, আবার যদি বলে দোষী, তখন তো জায়গায় বিচার। তাহলে চার্জ যখন গঠন করছিলাম 221, তখন কি অপরাধের বিবরণ লেখা ছিল, আমি কি কি অপরাধ করছিলাম, অপরাধের বিস্তারিত বিবরণ বা সংক্ষিপ্ত বিবরণ, ধারাগুলো উল্লেখ ছিল, কোন কোন আইনে কোন কোন ধারা আমি অপরাধ করছিলাম, তাহলে লেখা ছিল। তাহলে আমি যে অনধিকার প্রবেশ করলাম 403-2, এটা অনধিকার গৃহে প্রবেশ করলাম, দণ্ডবিধিত অপরাধ করলাম, আর ধর্ষণ করলাম, এটা করলাম নারী শিশুটি। তাহলে কি আমার বিচার শুধু এই অনধিকার গৃহে প্রবেশ করলে হবে? ধর্ষণের বিচার হবে? তাহলে আমার এখন আমি তো বলতে পারি, একবার দণ্ডিত বা খালাস পাইলে একই অপরাধে পুনরায় বিচার করা যায় না। মহামান্য আদালত 403-এ দেখে আসেন, আপনারা তো আইন জানেন না, আইন আমি জানি। আসামি বলতে পারে না? আসামি বলতেই পারে, কিন্তু আদালত বলবে পাগল, 403-1 পড়ছিস, 403-2 তো পড়িস নাই তুই, 403-2 পড়ে দেখিস, ওইখানে লেখা আছে তুই যে অনধিকার গৃহে প্রবেশ করলি, করার পরে তোর অপরাধের বিচার 3 বছরের জেল দিছি, উদাহরণস্বরূপ। কিন্তু তুমি যে ধর্ষণ বা মার্ডার করছো, সে অপরাধের বিচার তোমাকে, সে দায়ভার থেকে তোমাকে মাফ করা যাবে না, সে দায়ভার তোমার। যাক, এরপরে আসছে লেগে 3, এরপরে আসছে লেগে এই, তাহলে একই অপরাধের এরপরে হচ্ছে কি 3 নাম্বার, 3 নাম্বারে কি বলছে, 403-3, 403-3, 403-3 হচ্ছে লেগে আমি মারামারি করছি, আমি মারামারি করছি আমার বন্ধুর সাথে, আমার ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে মারামারি করার পরে ওরা আঘাত করছি। খেয়াল করেন 403-এ বলছে, 403-3 বলছে আমি আমার ভাইয়ের সাথে, আপন ভাই, স্বাস্থ্য ভাই, বন্ধুর সাথে মারামারি করছি, ওরে গুরুতর আঘাত করছি বা স্বাভাবিক আঘাত করছি। আমার দণ্ডবিধি আইনের 319 থেকে 338 ধারা পর্যন্ত আঘাতের যে কোনো একটা শাস্তি আমার হয়েছে। আমি যেটাই স্বেচ্ছাকৃতভাবে ওই কাজটা করছিলাম, আমার শাস্তি হয়েছে 2 বছর, 6 মাস, 3 মাস, যাই আমার হয়েছে। কিন্তু শাস্তি হওয়ার পরে শাস্তি ভোগ খাটে চলে আসলাম। খেয়াল করবেন, আমি যে আমার ভাই বা আমার বন্ধু বা আমার সহপাঠী বা আমার প্রতিবেশীকে আঘাত করছিলাম, ওই আঘাতের কারণে, স্বাভাবিক আঘাত করছিলাম, ওই আঘাতের কারণে কি হয়েছে, আমি 2 বছর বা 3 বছর একটা জেল জরিমানা খাটিছি। খাটার পরে খেয়াল করবেন, ওই ভাইটা ওই ব্যথার নীতি ব্যথার যন্ত্রণায় ভুক্তি ভুক্তি 10 বছর পরে মারা গেল। কয় বছর পরে? 10 বছর পরে ভাই মারা গেছে। এখন ওই মৃত্যুর দায়ভার কার? আমার না? ওই যন্ত্রণার কারণে তো মারা গেছে, তাহলে তার বিচারও করা যাবে। কঠিন করে পড়লে কঠিন, আর বাংলা করে পড়লে সহজ। তাহলে প্রথমে কি বলছে, আবার বলি, একবার অপরাধী বা দণ্ডিত ব্যক্তির, একবার দণ্ডিত হইলে, একবার দণ্ডিত হইতে বা খালাস পাইলে একই অপরাধে তাকে পুনরায় বিচার করা যাবে না। একবার দণ্ডিত বা খালাস পাইলে একই অপরাধে তাকে পুনরায় বিচার করা
যাবে না। তা প্রথম 403 রাখে বলছে যদি কোনো ব্যক্তি একবার দণ্ড বা খালাস ভোগ করে এক অপরাধের জন্য, তা সেই অপরাধে দ্বিতীয়বার তার বিচার করা যাবে না, পরিষ্কার হিসাব। কিন্তু 2 বলছে কি একটা অপরাধ আমি করছি, যে অপরাধের কারণে আমার শাস্তি ভোগ করতে হয়, সেটা হচ্ছে ছোট একসাথে 2-3টা অপরাধ হয়ে পড়ে। একজন ব্যক্তির একসাথে একাধিক অপরাধ করতে পারে। যেমন আমি অনধিকার গৃহে প্রবেশ করেছিলাম, আপনারা এই 403-এর উদাহরণ পড়বেন। 403-এর উদাহরণ আছে সুন্দর সুন্দর ভাষায়, মূল আইনটা পড়বার গেলে আপনার হারা যাবেন। মনে করে যার পর ব্রেন ভালো থাকলে আমার মতো দুর্বল হলে হারা যাবেন। 403-এর 2 যখন আপনি অনধিকার প্রবেশ করলেন, আমার অনধিকার প্রবেশের রায় ঘোষণা করে দিল যে 3 মাসের বা 6 মাসের সাজা দিয়ে দিল, কিন্তু আমি ওই ঘরে অনধিকার প্রবেশ করে ওই ঘরে মানুষ মারি ফেলছি বা ধর্ষণ করছি, সেক্ষেত্রে আমার ধর্ষণের দায়ভার, ধর্ষণের বিচার বা মার্ডারের বিচার হবে। তাহলে আমি কি দুটি অপরাধ করছি, দুটোরই বিচার হবে। এইখানে এই আইন চলবে না, একবার দণ্ডিত বা খালাস পাইলে সে মাপ পাবে, এই সুযোগ আর তার থাকে না, এই সুযোগ আর তার থাকে না। আর 3 আর 403-এর 3, 403-এর 3 কি বলছে, আমি যে অপরাধ করছি, আমি যে মারামারি করছি, মারামারি করার পরে আমার বিচার আছে আঘাতের শাস্তি, গুরুতর আঘাত বা আঘাত করে বলছি মারামারি করছি, তা মারামারি করলে হয় না, মারামারি করে গায়ে হাত পড়ে না। আমি আঘাত করছি স্বেচ্ছাকৃত, সেই আঘাতের স্বাভাবিক আঘাত ছিল বা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই ক্ষতিগ্রস্তের কারণে আমি দণ্ডবিধিতে অপরাধ হয়েছি, ফৌজদারি আইনে অপরাধে দোষী সাব্যস্ত হয়েছি 2-3 বছর। কিন্তু ওই আঘাতের তীব্র যন্ত্রণা নিয়ে আমার ভাই, আমার বন্ধু, আমার সহপাঠী 10 বছর 5 বছর যে কোনো দিন এই আঘাতের কারণে মারা গেল, তাহলে আমার ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করে তিনি মৃত্যুবরণ করলেন। আর ওই মৃত্যুবরণ কারণ ওই আঘাতের কারণে হয়েছিল, মারা গেছে, ওই মৃত্যুর জন্য আমি দায়ভার, ওই ওই শাস্তি আমার হবে। আমি এদিন বলতে পারবো না একবার দণ্ডিত বা খালাস পাইলে পুনরায় তাকে বিচার করা যাইবে না। তাহলে বুঝাতে পারছি মনে হয় আপনাদের। যাক আলহামদুলিল্লাহ, এরপরে লাইনই থাকেন। আর ছোট ছোট কয়টা ধারা করবো, ধারা করলে শেষ। 411, 12, 13 ইনশাল্লাহ 4 দিয়ে 3টে ধারা কয় শেষ। ক্লাস রেকর্ডিং বড় হয়েছে হোক, মনে অনেক কষ্ট হয়েছিলাম, 3 দিন না 4 দিন ক্লাস নিতে পারি নাই। আপনাদের সাথে বেশি কষ্ট বা টেনশন আমি তাই যে আমি আপনাদের মতো লোকের জিম্মাদার হয়েছি। আল্লাহ আমার এতটুকু সুযোগ দিয়েছে, আপনারাও যেন মানুষের জিম্মাদার হন, মানুষের শিখান, যে যতটুকু জানবেন শিখাবেন, শিখালে কমে না, শিক্ষা কখনো কমে না। তা আপনি যেটুকু জানবেন সেটুকুই শিখাবেন, আমি যেটুকু জানি শিখাই। এখানে ভুল ত্রুটি হতে পারে, সব ক্ষমার দৃষ্টিতে রাখবেন, অথবা প্রশ্ন করবেন যেটা বুঝি নাই, আমি বুঝে থাকলে আপনাকে বোঝাবো, যদি না পারি বলবো আমি এরপরে আর বুঝি নেই, আপনারা বোঝাতে পারবো না। এইবার খেয়াল করেন 412, 412 আসামি দোষ স্বীকার করলে কতিপয় ক্ষেত্রে আপিল চলে না। আসামি দোষ স্বীকার করলে কতিপয় ক্ষেত্রে আপিল চলে না। আপনারা খুব খেয়াল করছেন 221 যখন চার্জ গঠন করি, 221-এ যখন আদালত চার্জ গঠন করে, তখন আসামিকে জিজ্ঞাসা করেছিল আপনি কি দোষী না নির্দোষ। ওই আসামি যদি বলে ফেলতো আমি দোষী, তাহলে আর কোনো সাক্ষী সমাদের দরকার ছিল না, কারণ সে অপরাধ করছে, স্বীকারই করছে, সেখানে আর সাক্ষী সমাদের দরকার না। তা আসামি যদি দোষ স্বীকার করে কতিপয় ক্ষেত্রে আপিল চলে না। তাহলে কি বলছে, আসামি দোষ স্বীকার করলে সেই মামলা যদি রায় দেয়, তাহলে আর আদালতে আপিল করার দরকার না, সে তো দোষ স্বীকার করছে। এই সাধারণত ছোটখাটো অপরাধ, এগুলো আমি যদিও বোঝানোর জন্য বললাম, ছোটখাটো অপরাধ যেমন ভ্রাম্যমাণ আদালত মতো হয় না, ভ্রাম্যমাণ আদালত, তারপরে অল্প টাকা, আরো নিচে গেলে আরো আরো আমি বলবো না। তাহলে এইটা কি করছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, এই কাজটা কি করবে, যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। তাহলে কোন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিকট যদি কোনো ব্যক্তি দোষ স্বীকার করে, এই অপরাধ যদি সামান্য প্রকৃতির হয়, তাহলে তার বিরুদ্ধে আপিল করা চলে না। এরপরে 413 তুচ্ছ ঘটনার আপিল নাই, 413 তুচ্ছ ঘটনার আপিল নাই, 413 তুচ্ছ ঘটনার আপিল নাই। এই তুচ্ছ ঘটনাটা দেখবেন আমাদের পুলিশের ভিতরে লঘুদণ্ড আর গুরুদণ্ড আছে না, লঘুদণ্ড আর গুরুদণ্ড, ঠিক এরকম তুচ্ছ কিছু অপরাধে 50 টাকা, 100 টাকা, 1 মাসের জেল জরিমানা হয়, এইগুলোর বিরুদ্ধে আপিল করা যায় না, এইগুলোর বিরুদ্ধে আপিল করতে নিষেধ করছে। তার পরিমাণ বলছে কি 50 টাকা, 50 টাকা জরিমানা। আদালত যদি 50 টাকা জরিমানা করে, এই জরিমানার জন্য আপিল করা যায় না। আর যদি দণ্ডের পরিমাণ আর 50 টাকা জরিমানা আর 1 মাস কারাদণ্ড, 1 মাস কারাদণ্ড, 50 টাকা জরিমানা হলে আদালত আপিল চলে না, আপিল চলে না। খুশি হয়েছি, সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আপনারা নির্দিষ্ট আমি এটা দিন পাইছি, আমি কষ্ট পাইছি 4 দিন, যাতে আপনাদের সাথে আমি যোগাযোগ ক্লাস নিতে পারি। আসলে আমার নতুন পদোন্নতি, আমি ওখানে যা ওখানে বুঝে উঠতে পারি না। ক্লাসটা দীর্ঘ সময় আসছে, মনের কষ্টে নিচ্ছি, মনে ভালো লাগতেছে, তাই আপনারা থাকছেন, আমি খুশি হয়েছি যে এই মাহিন্দ্র ওখানে যে আপনাদের পাবো। এখন থেকে প্রতিদিন ক্লাস নেব, এবং 4টে দ্বারা আর 5টা দ্বারা, আল্লাহ যদি সুস্থ রাখে, মোবাইল ডিউটি না হলে এভরিডে ক্লাস নেব।
কাল শুক্রবার 50টা নাম্বারের এমসিকিউ নেবো। যারা নিরস্ত্র, সবাই নিরস্ত্র আছেন, সবাই পরীক্ষা দেবেন। মনে করেন না যে এটা আমি মূল বই থেকে দেবো, এমসিকিউ কখনো বিদেশের থেকে আসবে না, আমাদের মূল বই থেকে আসবে। আপনারা এমসিকিউ দেবেন, ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত। এমসিকিউ ফেল করলেই দায়ভার আমার। 35-এর নিচে কেউ পান নাই, শতকরা 10টার ভিতর 7টা হয়েছে, সর্বনিম্ন হয়েছে 7টা, তাহলে 5-7টা 35, আমি দেখছি আপনাদের মিলাইছি। সুতরাং ফেল করার কোনো সুযোগ নেই এমসিকিউতে, রিটেনের হিসাব পরে। তাহলে 413 তুচ্ছ তুচ্ছ মামলার আপিল নাই, 413 হচ্ছে তুচ্ছ মামলার আপিল নাই। তাহলে তুচ্ছ মামলাটা কি? 1 বছরের সাজা, 50 টাকা জরিমানা। উদাহরণস্বরূপ আমাদের পুলিশের যেমন গুরুদণ্ডের আপিল করা যায়, লঘুদণ্ডের আপিল চলে না। তারপরে দেখো অনেক সময় ডিউটি পোস্টে স্যাররা আমাদের কিছু ওই যে শাস্তি দিয়ে বসে, তখন তার শাস্তিটা খাটলাম, হয়তো বললো ওই যে ঘুরে দিয়ে আসো, ডবল করে আসো, ওইটার বিরুদ্ধে কিন্তু আমরা আপিল করি না। স্যার আপনি আমার এটা কেন করলেন? এই সমস্ত কাজের বিরুদ্ধে আপিল চলে না। ঠিক এই ফৌজদারি তো একই নিয়ম। তাহলে কি বলছে 412, আসামি দোষ স্বীকার করলে, আসামি যদি দোষ স্বীকার করে সেক্ষেত্রে আপিল চলে না। আসামিকে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করেছিল আপনি দোষী না, ভ্রাম্যমাণে দেখবেন। তারপরে যখন চার্জ 221 যখন চার্জ গঠন করেছিল, তখন জিজ্ঞাসা করেছিল আপনি কি অপরাধী কিনা। ও যদি স্বীকার করে বসে আমি অপরাধ করছি, তাহলে রায় দেওয়া যায়, তাহলে তার কোনো আপিল করার সুযোগ থাকে না। এইটা কোন ধরনের ম্যাজিস্ট্রেট? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। আর 413 তুচ্ছ মামলার আপিল নাই। 413 বলছে তুচ্ছ মামলার আপিল নাই। এই তুচ্ছ মামলাটা কি রকম? ছোটখাটো অপরাধ, 1 বছরের জেল জরিমানা, 1 বছরের 1 মাসের, 1 বছরের মিসিং হতে পারে, কখনো যদি 1 বছর হয়ে যায়, মনে করেন ভুল করে বলে বলছি, 1 মাসের জরিমানা, 1 মাসের জরিমানা, 50 টাকা, 1 মাসে 50 টাকার জরিমানা, 1 মাসের কারাদণ্ড। এই মামলার বিরুদ্ধে আপিল চলে না। এরপরে 414 সংক্ষিপ্ত বিচারে কতিপয় দণ্ডের ক্ষেত্রে আপিল নাই। সংক্ষিপ্ত বিচারে কতিপয় দণ্ডের ক্ষেত্রে আপিল নাই, যেমন ভ্রাম্যমাণ আদালতগুলো হয় সংক্ষিপ্ত বিচার হয়, তাৎক্ষণিক বিচার হয়। অপরাধ ওইখানে যখন চার্জ গঠন করে, খেয়াল করবেন কোনো কিছুই কিন্তু মানে আইনের বাইরে হয় না। আমরা যে লাঠি চার্জ মার্চ করি না, এগুলো দেখুন যখন ওই যে আমরা ছত্রভঙ্গ করে বসি, পরে দেখুন সবই কার্যক্রম মুহূর্তের ভিতর শেষ হয়ে গেছে। কিন্তু আমরা বুঝি না, ওই মাঠে যখন উস্তাদরা স্যারেরা করায়, মনে করি এটা কেন করায়, অবশ্যই ওই কাজগুলো যথাযথভাবে শেষ হয়ে যায়, মুহূর্তের ভিতরে হয়ে যায়। তাই আমরা আন্দাজ করতে পারি না কাজ আইন মাফিকই হয়। তাহলে 414 থেকে সংক্ষিপ্ত বিচারে কতিপয় দণ্ডের আপিল নাই। সংক্ষিপ্ত যখন বিচার হয়েছে, কতিপয় দণ্ডের ক্ষেত্রে আপিল চলে না। ছোটখাটো বিচার বা অপরাধের ক্ষেত্রে আপিল চলে না। যখন ভ্রাম্যমাণ করে, খেয়াল করবেন আপনারা মনে সবাই ভ্রাম্যমাণে ছিলেন, দেখুন ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করে আপনি যে গুড়টা বিক্রি করলেন, গুড়ির মধ্যে যে ওই গুড়া আছে, মানে কাঠের গুড়া আছে, এটা কি আপনি বিশ্বাস করেন? ও কয় স্বীকার করে, কয় হ্যাঁ। এরপরে বলে জুস বেচেন, এই জুসটা তো আপনি খান। ও খায় না, কই কি বলে না জুস আমি খাবো না। তাহলে যে আপনি বিক্রি করতেছেন, কয়ের ভিতরে ভেজাল আছে। তাহলে কি ও কি স্বীকার করলো ওর দোষের কথা? তখনই আদালত জরিমানা করে। ও না স্বীকার করা পর্যন্ত দেখবেন ওই ম্যাজিস্ট্রেট কখনোই কলম চালায় না, ওর স্বীকার করার পরেই ম্যাজিস্ট্রেট কলম চালায়। যাক আজকে এতটুকুই। আর আমাদের ধারা আছে কয়টা জানেন? 491 হেভিয়াস কপার্স, ওটা পড়বো না। 491, 92, তারপরে 496, 96, 97, 498, এ খুব সহজ। তারপরে 500, 7, 8, 9, 10, 11, এরপর আছে 523, 24, 25, ওগুলো আমি আপনি সবাই পড়ছি পুলিশ আইনের ভিতরে। আর 551, 52, আর হচ্ছে 565 ধারা, 565 বিনা পড়া নাই। তাহলে 6-7টা ধারা আছে। আর কালকের ক্লাসে যদি ইনশাল্লাহ কালকেও থাকতে পারবো, ইনশাল্লাহ খুব দ্রুত এবং খুব অল্প সময় শেষ করে দেবো। ঠিক আছে? তাহলে ক্লাস মেলা সময় নিচ্ছে, আমি নিতে পারি।